নিউ ইয়র্ক স্টুডিও থেকে সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে নিউ ইয়র্ক স্টুডিওতে আমার সঙ্গে যোগ দিয়েছেন সাংবাদিক হাসান ফেরদৌস। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমরা ওই আলোচনায় যেতে চাই যে স্বস্তি অস্বস্তির যে বিষয়টি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট নির্বাচনে দেখা যাচ্ছে যে দুই তাঁবুতেই অস্বস্তি, যদিও ডোনাল্ড ট্রাম্পের তাঁবুতে আগে থেকেই ছিল, এখন হিলারি ক্লিন্টনের বা ডেমোক্রেট তাঁবুতেও অস্বস্তি দেখা দিয়েছে। এটাকে বলে অক্টোবর সারপ্রাইজ, আমেরিকান লেক্সিকনে বলা অক্টোবর সারপ্রাইজ। নির্বাচনের ঠিক আগে আগে হঠাৎ এমন কিছু ঘটানো যাতে নির্বাচনের ফলাফলই পাল্টে যায়। এই ঘটনা আগেও ঘটেছে। ইনফ্যাক্ট ডোনাল্ড ট্রাম্পের যে সেক্স টেপের স্ক্যান্ডালটা ঘটে সেটাও কিন্তু অক্টোবরের প্রথম তারিখে ঘটে, ফলে সেটাও এক অর্থে অক্টোবর সারপ্রাইজ। হিলারির ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে এফবিআই নতুন করে তার ইমেইল নিয়ে তদন্ত শুরু করতে যাচ্ছে, কোন রকমের বেআইনি কাজ হয়েছে কিনা অনুসন্ধানের জন্য। সমস্যা হলো যে কোনো বেআইনি কাজ তারা সন্ধান পায়নি। অনুসন্ধান মাত্র শুরু হয়েছে। এই অবস্থায় একটা চলমান অনুসন্ধানকে কেন রানিং কমিটির মতো এফবিআই প্রধানকে ঘোষণা করতে হবে সেই নিয়ে প্রশ্ন উঠেছে। হ্যাচ অ্যাক্ট বলে একটি আইন আছে, যে আইনে স্পষ্ট করে বলা আছে যে নির্বাচনকে প্রভাবিত করে এমন কোনো রকমের ব্যবস্থা সরকারি কর্মকর্তারা নেবেন না। এবং সে কারণে ডেমোক্রেটিক পার্টির সিনিয়র সেনেটর হ্যারি রিড সরাসরি বলেছেন যে যে কাজটা কমি করেছেন তা আইনের লঙ্ঘন। অন্যদিকে কথা বলা যায় যে কমি কাজটা কেন করলেন। কমি যখন গত অগাস্টে জানান যে হিলারি খুব কেয়ারলেস ছিল ইমেল তার সার্ভারে ব্যবহার করার ব্যাপারে, কিন্তু কোন রকম আইনগত কোনো লঙ্ঘন ঘটেনি, ফলে তাকে তিনি ছাড় দিয়েছিলেন এবং সে কারণে তিনি রিপাবলিকানদের কাছে প্রচন্ডভাবে সমালোচিত হয়েছিলেন। আমরা এখন জানতে পারছি যে তার দপ্তরের অনেকেই মনে করেন যে কমি পর্যাপ্ত ব্যবস্থা নেননি এবং কেউ কেউ নাকি পদত্যাগ করবার হুমকিও দিয়েছিলেন। এই সমস্ত কারণে কমি কাজটা করেছেন। তো আজকে হোয়াইট হাউসের যে প্রেস কনফারেন্স দেখলাম তাতে হোয়াইট হাউস বলেছে যে প্রেসিডেন্ট ওবামা বলেছেন যে তিনি কমির ব্যাপারে কোনো প্রশ্ন তুলবেন না, কারণ কমির সংহতিতে ইন্টিগ্রিটিতে তিনি বিশ্বাস করেন। তবে অ্যাট দ্য সেম টাইম হোয়াইট হাউস এই সময় এই প্রশ্ন কেন করা, এই সিদ্ধান্ত কেন ঘোষণা করা হলো সেটি নিয়েও তারা প্রশ্ন করেছেন। বিশেষ করে নির্বাচনে এত কাছে 10 দিন আগে 7-8 দিন আগে এরকম একটা ঘটনা নির্বাচনকে অবশ্যই প্রভাবিত করবে এবং আমরা দেখতেও পাচ্ছি আমরা নির্বাচনী জরিপে যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট এর পড়ছে। ফলে আপনি ঠিকই বলেছেন অস্বস্তিতে ভুগছে বটেই। তবে যেটা ঘটল এর ফলে তা হচ্ছে যে নজরটা একদিন ছিল ট্রাম্পের ওপরে, ট্রাম্পের সেক্স টেপ ইত্যাদি ইত্যাদি, নজরটা সরে গেল ট্রাম্প থেকে, এসে পড়লো এখন হিলারির উপরে। এবং ট্রাম্প বরং এখন স্বস্তি পাচ্ছেন যে তাকে নিয়ে আর সমালোচনা মানে আলোচনাটা নেই। তার ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে হচ্ছে যে ট্রাম্পের ব্যাপারে ট্রাম্পের দলের ভেতর লোকেরা কিন্তু অসন্তুষ্ট ছিলেন এবং অনেকে বড় বড় নেতারা, স্পিকার পল রায়ান মনে করা যায় বা মিচ ম্যাককনেল সিনেটের লিডার, তারা খুব নিম্ন কণ্ঠে নিমরাজি হয়ে ট্রাম্পের পাশে আছেন। এবং অনেক প্রায় 150 নির্বাচিত প্রতিনিধি বলেছিলেন তারা ডোনাল্ড ট্রাম্পের কে ডিফেন্ড করবেন না, ভোট দেবেন তাকে ঠিকই, ডিফেন্ড করবেন না। এখন দেখা যাচ্ছে অনেকে ফিরে আসছে ঘরে সাফাই গাইতে না, এখন ভয় পাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে বেসিক সাপোর্টটা, কোর্ট সাপোর্ট, তা কিন্তু বদলায় নাই। ডোনাল্ড ট্রাম্প শুরুই করেছেন অ্যাবাউট 40% সাপোর্ট দিয়ে, উনি এখনো সেই পর্যায়ে আছে। তার মানেটা হচ্ছে যে যারা ডোনাল্ড ট্রাম্পকে চায় সেই কোর ভোটিং ব্লকটা কিন্তু অক্ষত রয়ে গেছে, ভোট ব্যাংকটা। এবং এই ভোট ব্যাংক যদি রিপাবলিকানদের সাপোর্ট না করে তাহলে ডাউন ব্যালেটে, অর্থাৎ সিনেটে বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যারা কন্টেস্ট করছেন, দেখা যাবে যে তাদের পক্ষে রিপাবলিকানরা ভোট দিচ্ছেন না, ফলে তারা ভয় পেয়ে গেছেন। এবং অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে সব রিপাবলিকানরা ঘরে ফিরছে। এর আরো একটা বড় কারণ হচ্ছে তা হচ্ছে যে খুব ক্লেভারলি এটা ইউজ করেছে রিপাবলিকান, হচ্ছে সুপ্রিম কোর্টের ব্যাপারটা। আপনারা জানেন এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট 4 ভাগে বিভক্ত, একটি পদ শূন্য আছে, 4 জন বলা হচ্ছে যে কনজারভেটিভ, 4 জন লিবারেল, তার মানে ডেডলক হয়ে আছে। এবং প্রেসিডেন্ট ওবামা এরিক গার্ল্যান্ডকে নমিনেট করেছেন। এরিক গার্ল্যান্ড একজন মধ্যপন্থী টু উদারনৈতিক এই ধাঁচের লোক তিনি। তো
যদি হিলারি ক্ষমতায় আসেন 4 বছর বা 8 বছর, তাহলে তিনি কমপক্ষে 2 বা 3 নতুন জাজকে, বিচারককে নিয়োগ দেবেন। তার মানেটা কি? এরা কিন্তু লাইফ টার্ম, মৃত্যু না হওয়া পর্যন্ত বা নিজে পদত্যাগ না করা পর্যন্ত, হ্যাঁ, সাংবিধানিক আগামী পদে 30-40 বছর হিলারির মনোনীত প্রার্থী যারা অবভিয়াসলি লিবারেল হবে, সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রণ করবে। 4 জন আছে, আরো যদি 3 জন যোগ করা হয় তাহলে 7 জন হয়তো বা 6 জন মনে করা যাক রিটায়ার করবে, অ্যাটলিস্ট 5 জন ডেফিনেটলি হিলারি থাকবে, পক্ষে থাকবে। এবং এটা ভয়ের চোখে দেখছে রিপাবলিকানরা। কারণ বিভিন্ন প্রশ্ন আছে, যেমন ধরা যাক এখন এই মুহূর্তে বড় প্রশ্ন ট্রান্সজেন্ডার বাথরুম ইউজ। একটা ফানি একটা ব্যাপার, কিন্তু আমাদের কাছে এটা বোঝা মুশকিল কে কোন বাথরুমে যাবে। যে সমস্ত ছেলে বা মেয়ে লিঙ্গ পরিবর্তন করে নতুন লিঙ্গতে এসছে, তারা কোন বাথরুমে যাবে? রিপাবলিকানরা বলছে তুমি যদি ছেলে হয়ে জন্মগ্রহণ করে থাকো তোমাকে ছেলের বাথরুমে যেতে হবে, কিন্তু ওবামা প্রশাসন বলছে তা কেন, আমি তখন ছেলে নই, আর ফলে আমাকে এখন মেয়েদের বাথরুমে যেতে হবে। রিপাবলিকানরা বলছে যে না, অনেক ছেলে হয়তো বা মেয়ে সেজে মেয়েদের বাথরুমে যে ঝামেলা করতে পারে। অদ্ভুত, এমন কোনো ঘটনা ঘটেনি, এ সমস্ত অদ্ভুত যুক্তি তারা দেখাচ্ছে। ফলে যদি আদালত, সুপ্রিম কোর্ট উদারনৈতিক হয়, তাহলে অটোমেটিক্যালি এই সমস্ত বিষয়কে তারা আমলে আনবে না। আর যদি উল্টো হয়, তাহলে রিপাবলিকানরা যা চাচ্ছে তাই ঘটতে পারে। সে কারণে ভয়টা হচ্ছে, মূলত দেখানো হচ্ছে এইভাবে যে তোমরা ভোট না দাও আমাদের ক্যান্ডিডেটকে। ট্রাম্প শুধু না, ট্রাম্প তো গেলই, যদি ট্রাম্প হেরেও যায়, সিনেট এবং কংগ্রেসকে কোনোভাবে যাতে করে তোমরা হাতছাড়া করা যাবে না। সেই কারণেই কিন্তু ব্যবধানটা কমে আসছে। সর্বশেষ যে জনমত পেয়েছি আমরা দেখতে পাচ্ছি, ওয়াশিংটন পোস্টে যে জনমত কালকে এই ইমেল স্ক্যান্ডালের পরে বেরিয়ে, তাতে মাত্র 1 পয়েন্টের ব্যবধান। তার চেয়ে ভয়ের কথা, যে সমস্ত ব্যাটল গ্রাউন্ড স্টেট, মানে যা রিপাবলিকানও নয়, ডেমোক্রেটও নয়, লালও নয়, নীলও নয়, এই যে লাল ও নীল নয়, একটা মাঝামাঝি, একটা অরেঞ্জ মনে করা যায়, হ্যাঁ, একটা মানে অনিকেত প্রান্তরের মতো অবস্থা। বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে এলাম নিউ ইয়র্ক স্টুডিওতে। আলোচনায় আপনি তুলতে চেয়েছিলেন যে এই যে অনিকেত অঙ্গরাজ্য যেগুলো আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের একটা মজা হচ্ছে যে মোটামুটি সবাই জানে কে কার পক্ষে ভোট দেয়, কারণ সবাই অ্যাডভান্স রেজিস্ট্রি করে। ধরা যাক আমি ডেমোক্র্যাট, আপনি রিপাবলিকান, আপনি এভাবে রেজিস্ট্রিভুক্ত হতে পারেন। এবং সে কারণে উভয় ক্যাম্পের কাছে জানা আছে যে কোন রাজ্যে কতগুলি লোক আমার পক্ষে আছে, এবং সেই অঙ্কের ভিত্তিতে কিন্তু রাজ্যগুলি ভাগ হয়ে আছে। যেমন ধরা যাক নিউ ইয়র্ক একদম সম্পূর্ণ ব্লু মানে ডেমোক্রেটিক। ডোনাল্ড ট্রাম্প যতই চেষ্টা করুক না কেন এই রাজ্যে ঢুকতে পারবে না, তার কারণ হচ্ছে প্রায় 78% ভোটার এখানে ডেমোক্রেটিক। একই অবস্থা মনে করা যাক ক্যালিফোর্নিয়াতে, ব্লুয়েস্ট অফ ব্লু স্টেটস এগুলোকে বলা হচ্ছে। কিন্তু এর বাইরে, এবং যদিও অধিকাংশ রাজ্যই কিন্তু লাল, কিন্তু রাজ্যগুলি লাল হলে হবে কি, তাদের গুরুত্ব কম। এটা এই ব্যাপারটা বুঝিয়ে বলি আমি। আমেরিকায় কিন্তু নির্বাচন মজা হচ্ছে যে শুধু বেশি ভোট ফেলেই হবে না, আপনাকে মিনিমাম 270টি ইলেকট্রাল ভোট পেতে হবে। সব মিলে 538 ইলেকট্রাল ভোট আছে, নির্বাচক মণ্ডলের রায় পেতে হবে। হ্যাঁ, এই নির্বাচন মণ্ডল ভিন্ন জিনিস। আবার আমরা সবাই নির্বাচক, যারা সবাই নির্বাচক আমরা, কিন্তু যতগুলি সদস্য আছে কংগ্রেসে এবং তার সঙ্গে 3টে যোগ হয়েছে ওয়াশিংটন ডিসি থেকে, এই 538টি ইলেকট্রাল ভোট ভাগ করা হয়েছে বিভিন্ন রাজ্যগুলির মধ্যে। অনেকে বলে এটা আনডেমোক্রেটিক, আমি মনে করি না, এই কারণে যে যদি শুধুমাত্র বড় বড় রাজ্যগুলিতেই আপনি ক্যাম্পেইন করেন, মোট ভোটের হিসাবে কিন্তু আপনি জিতে যেতে পারেন। কিন্তু মনে করা যাক নেব্রাস্কা, তার হয়তো 2টো ইলেকট্রাল ভোট আছে, আপনার কি দরকার আছে সেখানে যাবার? কোনো প্রয়োজন তো নেই। কিন্তু প্রয়োজনটা বোঝানোর জন্যই আপনাকে বাধ্য করা হচ্ছে যে কাছাকাছি যখন নির্বাচন হবে, কন্টেস্ট খুব ক্লোজ হবে, তখন এই রাজ্যগুলোও কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে পড়বে। সে কারণে এত করে প্রার্থীরা ছোট রাজ্যগুলি ভুলে না যান, সেজন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। আমার বিবেচনায় ডেমোক্রেটিক, যদিও নানা রকম সমালোচনা করা হয় যে কেন এটা। যেমন 2000 সালে আল গোর কিন্তু বেশি ভোট পেয়েছিলেন, মাত্র 537টা ভোট কম পেয়ে তিনি ফ্লোরিডা হারান। আর ফ্লোরিডা আছে কয়টা? 29টা ইলেকট্রাল ভোট। ফলে বিশাল ব্যবধানে, যদি সামান্য কয়েক ভোটে, অথচ বিশাল ইলেকট্রাল ভোটের ব্যবধানে হেরে গেলেন আল গোর। সব মিলে 11টা স্টেটকে বলছি আমরা ব্যাটল গ্রাউন্ড মানে না লাল না ব্লু না নীল, এগুলো আমি নামটা বলি: কলোরাডো, ফ্লোরিডা,
আইওয়া, মিশিগান, নেভাডা, নিউ হ্যাম্পশায়ার, নর্থ ক্যারোলাইনা, ওহাইও, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া এবং উইসকনসিন। 10 দিন আগেও আমরা জানতাম যে অধিকাংশ ব্যাটল গ্রাউন্ড রাজ্যগুলিতে হিলারি এগিয়ে আছেন। হিলারি এখনো এগিয়ে, কিন্তু খুব ক্রুশিয়াল হচ্ছে 3টি রাজ্য, পেনসিলভেনিয়া, ফ্লোরিডা এবং ওহাইও। কারো পক্ষে এই 3টি রাজ্যে জয় লাভ না, হিলারির পক্ষে অনেক সহজ হবে, হিলারি অনেক বেশি রাজ্যে তার এই মুহূর্তে নমিনেট করছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই এই 3টি রাজ্য প্লাস আরো অনেকগুলি রাজ্য ভোট না পেলে, ইলেকট্রাল ভোট না পেলে জিতবেন না। ধরা যাক এই মুহূর্তে সবচেয়ে বড় লড়াই হচ্ছে ফ্লোরিডাকে নিয়ে, কারণ তার 29টা ইলেকট্রাল ভোট, এবং আলটিমেটলি নির্বাচন আমার বিবেচনায় নির্ধারণ করবে এই 3-4টি স্টেটস, ওহাইও একটি, পেনসিলভেনিয়া একটি, ফ্লোরিডা একটি, নিউ হ্যাম্পশায়ার একটি, প্রবাবলি কলোরাডো বড় রোল প্লে করবে। পেনসিলভেনিয়া এই মুহূর্তে আমরা জানি যে হিলারি 4 থেকে 6 পয়েন্টে এগিয়ে আছেন, কিন্তু এই ঘটনার আমি এই অঙ্কটা বলছি, আমি এই হিলারির এই ইমেল সংকটের আগের কিভাবে প্রতিক্রিয়া হবে আমরা এখনো বলতে পারছি না, কিন্তু একটা অঙ্ক করা যায়। ওভারঅল আমি বললাম আপনাকে যে দুজন ব্যবধান কমে এসছে, এবং এই মুহূর্তে হিলারি মাত্র 1 পয়েন্টে এগিয়ে আছেন ওয়াশিংটন পোস্ট এবিসির ন্যাশনাল পোলে, জাতীয় জরিপে মাত্র 1 পয়েন্টে। হিলারিটা আশা করছে যে যারা ভোট দেবে তারা অলরেডি মত ঠিক করে ফেলেছে কাকে ভোট দেবে। একই কথা ট্রাম্প সম্বন্ধেও, মাঝখানে যে বাকি 5, 7 বা 8% মানুষ এখনো ভোট দেবার কথা ঠিক করেননি, তাদের নিয়ে যথেষ্ট সব লড়াই। তো নতুন যে জরিপ আমরা পেয়েছি এবিসি ওয়াশিংটন পোস্টের, তা দেখতে পাচ্ছি যে অধিকাংশ ভোটারই বলছে যে তেমন কোনো প্রভাব ফেলবে না এই সিদ্ধান্ত। এবিসি পোলে দেখতে পাচ্ছি আমরা 13% বলেছে যে তারা মত বদলাতে পারে। কেমন 13% বলছে তারা মত বদলাতে পারে, কিন্তু 60% বলেছে তাদের মত তারা বদলাবে না, মেজরিটি। 13% সিগনিফিকেন্ট নাম্বার, এবং যদি এই নাম্বারটাই স্টিক করে তাহলে হিলারির জন্য বিপদের সম্ভাবনা আছে। 13% যদি মত পাল্টায় হিলারির জন্য বাড়তি সমস্যা হচ্ছে যে এই ইমেল ফাঁস করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ইমেলে দেখতে পাচ্ছি আমরা হিলারি যখন ভাষণ দিয়েছে ওয়াল স্ট্রিটে, সেখানে তিনি এক কথা বলেছেন, নির্বাচনী ক্যাম্পেইনে ভিন্ন কথা বলছেন। বার্নি স্যান্ডার্স কথা আপনাদের মনে আছে, বার্নি স্যান্ডার্স একজন প্রগ্রেসিভ সোশ্যালিস্ট, তিনি একটা বিপ্লবের মতো করে ফেলেছিলেন, এবং তার পক্ষে দেশের হাজার হাজার তরুণরা জড়ো হয়েছিল, এবং হিলারিকে তিনি প্রায় ঠকিয়ে দিয়েছিলেন। এবং এই ইমেল, উইকিলিক্স ইমেল, এটা ফাঁস হওয়ার পর দেখতে পাচ্ছি আমরা তিনি ওখানে যে এক কথা বলছেন, আবার সবার সামনে যে বলছেন ভিন্ন কথা। উনি বলছেন যে ইউ নিড এ পাবলিক ভিশন অ্যান্ড এ প্রাইভেট ভিশন। এই ঘরে বসে এক কথা বলবো, আর সবার সামনে যে খুশি করবার জন্য ভিন্ন কথা বলবো। এর ফলে তার সম্বন্ধে বিশ্বাসযোগ্যতা আরো কমে গেছে। নিউ ইয়র্ক স্টুডিওতে 3টি বিষয়ের আলোচনার বিষয় ছিল, তার মধ্যে আপনি তরুণদের কথাটা তুলেছিলেন। আমি একটু আবার আগাম ভোটের বিষয়টা জানতে চাচ্ছিলাম। আগাম ভোট দিয়ে আমরা তরুণে আসি। এটি একটি আমেরিকান নির্বাচন, একটি বিশেষত্ব। এদেশে নির্বাচন হবার প্রায় 50 দিন আগে কোন কোন রাজ্যে ভোট দেওয়া যায়। এই মুহূর্তে প্রায় 38টি রাজ্যে আর্লি ভোটিং চলছে, যেমন আগাম ভোট চলছে। 2 ধরনের আগাম ভোট আছে, একটা হচ্ছে গিয়ে মেইল করা যায়, আর একটা হচ্ছে ইন পার্সন, যে আপনি ভোট দিতে পারেন, সরাসরি ভোট দিতে পারেন। তো যে দলের সবচেয়ে ভালো ফিল্ড ওয়ার্ক আছে, গ্রাউন্ড গেম যাদের ভালো, তারা সবচেয়ে বেশি ভালো করে আর্লি ভোটিং এ, লোক তারা ঠেলে নিয়ে যেতে পারে, আসো ভোট দিতে। ক্যাম্পেইনটা হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে হিলারি অনেক এগিয়ে আছেন 2 কারণে। এক হচ্ছে যে হিলারির মাঠ পর্যায়ের খেলা অনেক ভালো, অনেক আগে তিনি শুরু করেছেন, প্লাস হিলারির কাছে অর্থ বেশি, তার তহবিলও বেশি। ফলে দেখতে পাচ্ছি আমরা যে এক ফ্লোরিডা এবং ওহাইও ছাড়া, এই 2 রাজ্য ছাড়া আমরা সবখানেই আগাম ভোটে ডেমোক্রেটিক সাপোর্টাররা ভোট দিচ্ছেন অনেক বেশি সংখ্যায়। বলা হচ্ছে প্রায় 22 মিলিয়ন, মানে 2.25 কোটি মানুষ ইতিমধ্যে ভোট দিয়ে বসে আছেন। এবং যদি ট্রেন্ডটা অব্যাহত থাকে সেটি হিলারির জন্য সুখবর, যদি ট্রেন্ডটা অব্যাহত থাকে। এবং রাফলি অ্যাবাউট 40% লোক আমেরিকায় আগাম ভোট দেবে। তো মজা হচ্ছে যে আগাম ভোটে ইন পার্সন ভোট দিলে কিন্তু কারচুপির কোনো সুযোগ নেই, কিন্তু মেইল ইন ভোট দিতে গেলে
কোনো কোনো ক্ষেত্রে কারচুপি, কারচুপি ঘটতেও সুযোগ থাকে, পারে। হ্যাঁ। যে কথাটা আমাদের ট্রাম্প সাহেব তুলেছেন যে সূক্ষ্ম কারচুপি, সূক্ষ্ম কারচুপি, 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 হ্যাঁ, সূক্ষ্মস্থূল বলেনি। সূক্ষ্মস্থূল নয়, আমি আমি বাংলাদেশের কথা ভাবছিলাম। হতে পারে তিনি বলছেন। এটা একটা মানুষ মূলত তার সমর্থকদের ইন্সপায়ার করবার জন্য, ভোট কেন্দ্রে আসো তুমি, ঠেকাও, সেজন্য তিনি এই কথাটা বলছেন। মানে কেন্দ্র দখলে রাখো। কোনো প্রমাণ নেই। যেমন ধরা যাক, গত সপ্তাহে ওয়াশিংটন পোস্ট লম্বা রিপোর্ট করেছে, তারা নিজেরাই গত 16 বছরের সমস্ত ভোট, প্রায় 1 বিলিয়ন ভোট তারা হিসাব করে দেখেছে। তাতে সব মিলে 31টি ভোট তারা পেয়েছে, যা কিনা কারচুপি। কারচুপি। কারচুপি মানে এই না যে কেউ ডবল ভোট ইচ্ছা করে দিয়েছে, এটা টেকনিক্যাল মিস্টেক হতে পারে। হ্যাঁ, তবে এও ঠিক যে মার্কিন ভোটার রেজিস্ট্রিতে প্রায় 1.8 মিলিয়ন লোক যারা অলরেডি মরে গেছে, তাদের নাম সেখানে, মৃত মানুষের নাম আছে। ফলে আপনি চাইলে চেষ্টা করতে পারেন এই মৃত মানুষের নাম ব্যবহার করে ভোট দিতে। কিন্তু মনে হচ্ছে যে নাম ঠিকই আছে, যে কথাটা ট্রাম্প বলেনি, তা হচ্ছে যে এই লোকগুলি কিন্তু ভোট দেয়নি। আগেই বললাম 31 জন লোকের নাম পাওয়া গেছে যারা কারচুপি করেছে বলে বিবেচনায় আনা হয়েছে, এই লোকগুলো ভোট দেয়নি। বিভিন্ন কারণ। কিন্তু কোনো মৃত মানুষ ভোট দিয়েছে বলে প্রমাণ পাওয়া যায়নি। মূল সমস্যাটা কোথায়? যে লোক রেজিস্ট্রেশন, যে ভোটিং রোলটা আছে, যে খাতাটা আছে, সেই খাতার নামগুলো তোলা হচ্ছে না। কেউ মরে গেছে, কেউ এক জায়গাতে অন্য শহরে গেছে, মানে আপডেট করা হয়নি। আপনি তরুণদের কথা বললেন, তরুণদের সমস্যা হচ্ছে যে তরুণরা এক ধরনের আদর্শবাদিতায় ভোগে। আমি ভোগী বলছি আমি, এ কারণে তারা সবসময় খুব বাস্তবমুখী হয় না। তারা পরিবর্তন চায়, তারা সততা দেখতে চায়, তারা বিশ্ব বন্ধুত্ব দেখতে চায়, কিন্তু রিয়েল পলিটিক্সটা কিন্তু এই সমস্ত আদর্শবাদিতা দিয়ে চলে না। এবং সে কারণেই বার্নি স্যান্ডার্সের মতো একজন অতি বামপন্থী, নিজেকে যিনি প্রকাশ্যে বলেন আমি 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 সোশ্যালিস্ট, যিনি কথা বলেন যে আমি চাই সিঙ্গল পেয়ার ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স হবে, পশ্চিম ইউরোপের মতো, সুইডেন বা ডেনমার্কের মতো হবে ব্যবস্থা, যার ফলে আপনার আয়কর, ইনকাম ট্যাক্স অনেক বেড়ে যাবে। তারা কিন্তু সবাই চাইছিল বার্নি স্যান্ডার্সকে, কিন্তু আলটিমেটলি কে জিতল? যে কিনা অনেক বেশি প্র্যাকটিক্যাল, অনেক বেশি প্র্যাগম্যাটিক, বাস্তবমুখী, হিলারি ক্লিন্টন। অন্য কারণ আছে, তার পেছনে ইস্টাবলিশমেন্ট পুরোপুরি ছিল, স্যান্ডার্সের পক্ষে ছিল না। ফলে একটা ধাক্কা খেয়েছে তরুণরা ওবামার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করেছে। তরুণদের সংখ্যা কত? আন্ডার 30, 1/3 ভোটার, কিন্তু আন্ডার 30 বছরের কম, এটা হচ্ছে 1/3 মূল ভোটারের 1/3 তারা। আমাদের দেশেও প্রায় প্র্যাকটিক্যালি 1/3 হচ্ছে কি আমরা বলি এদেরকে মিলেনিয়ালস। 18 থেকে 29 বছর বয়সের যেই ভোটাররা, তার সব, এটা রিপাবলিকান, ডেমোক্রেট উভয় এবং ইন্ডিপেন্ডেন্ট ধরে। এরা কিন্তু আশা করেছিল যে ওবামা পরিবর্তন আনবেন, হয় নাই। দোষটা কিন্তু ওবামার নয়, ওবামা দোষ কিঞ্চিত ওবামার বটে। ওবামা, আমি ওবামার সমালোচনা করি, অর্থাৎ যে ওবামা যুদ্ধ বাড়িয়েছে। দুটো যুদ্ধ ছিল, আফগানিস্তান এবং ইরাক, এখন যুদ্ধ আমরা করছি মধ্যপ্রাচ্য, সিরিয়াতে যুদ্ধ করছি আমরা, সোমালিয়াতে যুদ্ধ করছি আমরা, লিবিয়াতে। ফলে ওবামা কিন্তু যুদ্ধের ম্যাপটাকে অনেক বাড়িয়েছেন। তার অনেক প্রমিস ছিল, অধিকাংশ প্রমিস তিনি ইমপ্লিমেন্ট করতে পারেননি। একটা বড় কারণ অবশ্যই কংগ্রেস। প্রথম 2 বছরের পরে কিন্তু কংগ্রেস হাতছাড়া হয়ে গেছে রিপাবলিকানদের, কিন্তু প্রথম 2 বছর তার হাতে ছিল, তিনি করতে পারতেন। বিশেষ করে অন ইমিগ্রেশন তার সুযোগ ছিল, তিনি করেননি। অভিবাসীদের বিষয়টা, যেটা গত নির্বাচনে তার একটা প্রতিশ্রুতি ছিলই। তিনি শেষ সময়ে এসে কিছু এক্সিকিউটিভ নির্বাহী নির্দেশ দিয়েছেন, কিন্তু সেই নির্দেশগুলো কিন্তু রিপাবলিকানদের কারণে সুপ্রিম কোর্ট তাকে আটকে রেখেছে। ফলে চাইলেও অনেক কিছু তিনি করতে পারেননি। তার কিছু গেইনস আছে অবশ্য, যেমন এনভায়রনমেন্টের উপরে তার সিগনিফিক্যান্ট প্রভাব আছে, আমি বলবো। বাট ওভারঅল তরুণরা মার্কিন রাজনীতিকদের ব্যাপারে হতাশ, উভয় পক্ষই। ফলে তারা কতজন ভোট দিতে যাবে তা নিয়ে সন্দেহ করা হচ্ছে। এই যে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট, এখন 5 থেকে 7% ইন্ডিপেন্ডেন্ট তারা মত মনস্থির করে ওঠেনি। তাদের একটা বড় অংশই হবে এই নতুন প্রজন্মের ভোটাররা, মিলেনিয়ালসরা। এবং যদি তারা ভোট দিতে না যায়, আমার ভয় হচ্ছে যে পাল্লাটা কিন্তু ট্রাম্পের দিকে হেলে যেতে পারে। আমাদের ভুললে চলবে না যে ঠিক 2000 সালের ঘটনা আপনি মাথায় রাখবেন, মাত্র 537টি ভোটের জন্য আল গোর হেরে গিয়েছিলেন। সেই ঘটনা যে আবারও ঘটবে না, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই।
আমরা নভেম্বরে তো ঢুকে পড়েছি এখন। এই যে অক্টোবর সারপ্রাইজ দিয়ে নভেম্বরের যে বাকি দিনগুলোতে একটু বিব্রতকর অবস্থায় পড়েছেন হিলারি এবং ট্রাম্পও, এবং সেক্ষেত্রে এই যে বাকি কয়েকটি দিন, যে কয়েকটি দিন আছে, সেখানে মানে নভেম্বর সারপ্রাইজের মতো কিছু আবার দেখা দিবে কিনা বলছিলাম, যে নভেম্বর সারপ্রাইজ হবে কিছু। হবে না এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমার যেটা ভয়, যদি হিলারির ইমেইলে এমন কোন ইমেল পাওয়া যায় যাকে কমির সাহেব বলবেন ক্রিমিনাল, তা কিন্তু নির্বাচন সম্পূর্ণ বদলে দেবে। কারণ আমেরিকানরা কোনোভাবেই একজন ক্রিমিনালি অভিযুক্ত কাউকে নির্বাচিত করবে না। সেটি হিলারির জন্য ভয়াবহ ঘটনা ঘটবে এবং অবভিয়াসলি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হবেন। পক্ষান্তরে ডোনাল্ড ট্রাম্পের জন্য কিন্তু ভয় আছে। একটা ভয় তার ট্যাক্স রিটার্ন, তিনি ট্যাক্স রিটার্ন দাখিল করেননি, এবং আমরা জানি যে বিভিন্ন মহল থেকে চেষ্টা হচ্ছে তার ট্যাক্স রিটার্নের কপিটা হ্যাক করবার। আমরা জানি সেই ট্যাক্স রিটার্ন নিয়ে অডিট হচ্ছে, ফলে রাজস্ব বিভাগ তার অডিটটা, রাজস্ব বিভাগের কেউ ভেতরের কেউ যে কিনা চাইছে না ট্রাম্প জিতুক, হয়তো বা সেটা ফাঁস করে দিতে পারে, এন্টায়ারলি পসিবল। আমরা এও জানি যে উইকিলিক্সও চেষ্টা করছে, যদিও উইকিলিক্স আপাতভাবে এই মুহূর্তে ট্রাম্পের পক্ষে, হিলারির বিপক্ষে কাজ করছে, কিন্তু কোনো না কোনো মহল থেকে এটা প্রকাশিত হতে পারে। তার চেয়েও বড় কথা, আমি যেটা ভয় পাচ্ছি, ভয় বলবো এটাকে আমি, যে ট্রাম্পের যে সেক্স টেপ বেরিয়েছিল তার কিন্তু আরো অনেক টেপ আছে। অ্যাক্সেস হলিউডের তার অনেক টেপ আছে, বা তার যে শো ছিল অ্যাপ্রেন্টিস, তারও অসংখ্য টেপ আছে। এনবিসি বলেছে সেই টেপ তারা আছে, জেনেও তারা রিলিজ করতে পারছে না, কারণ তার সঙ্গে চুক্তি আছে ডোনাল্ড ট্রাম্পের। তার চুক্তি ভঙ্গ না করে এই টেপ রিলিজ করা যাবে না। তার মানে এই না যে যারা কাজ করে এনবিসিতে তাদের কেউ সেই টেপের খোঁজ পেয়ে তা রিলিজ করবে না। তেমন কোনো ঘটনা ঘটলে আবার একটা ধাক্কা খাবেন ট্রাম্প। এই মুহূর্তে ট্রাম্পের জন্য ভালো খবর এই যে সমস্ত অ্যাটেনশন কিন্তু শিফট হয়ে গেছে ট্রাম্প থেকে হিলারিতে। আর হিলারি চাইছেন সব দোষ চাপাতে এখন কমি সাহেবের উপরে। এফবিআই এর ডিরেক্টর, সমস্ত দোষ, তিনি একটা বেআইনি কাজ করেছেন, চেষ্টা করছেন। ফলে হিলারি এবং তার সারোগেটসরা, তার পক্ষের বিভিন্ন বক্তারা চেষ্টা করছেন সমস্ত অভিযোগ এফবিআই প্রধানের, এবং তার মূল লক্ষ্য নির্বাচনকে প্রভাবিত করা। যদি এই আর্গুমেন্টটা তিনি স্টিক করতে পারেন, সেক্ষেত্রে যারা মাঝখানে আছেন ভোটাররা, আমি আগে বলি যে যারা দলের কোর সাপোর্টার, তারা ঠিক করে ফেলেছে এই নির্বাচনে এখন এই এফবিআই প্রধান ভিলেনের ভূমিকায় আপনি বলতে পারেন, আপনি বলতে পারেন, যদিও তিনি বলছেন যে তিনি তার দায়িত্বটা পালন করছেন। হ্যাঁ, কেমন, ফলে কি যে হবে এই মুহূর্তে বলা সম্ভব না। তবে আমি যেটা ফলো করি, আমি একটা মডেল ফলো করি, এটা বলে 538.com। নেট সিলভার আমেরিকার সবচেয়ে বিখ্যাত স্ট্যাটিস্টিশিয়ান, ইলেকশন স্ট্যাটিস্টিশিয়ান, তার যে মডেলটা আছে, সেই মডেলটা সকল জাতীয় জরিপের ভিত্তিতে একটা অ্যাগ্রিগেট করা হয়, গড় হিসাব দেওয়া হয়। তাতে এই মুহূর্তে হিলারি 87% তার জেতার সম্ভাবনা 87%। 93% ছিল, কমে এসে 87% হয়েছে। তার মূল কারণ ব্যাটল গ্রাউন্ড স্টেটসগুলিতে হিলারি এগিয়ে আছেন। ফলে যদি আমি এই মডেলটা অনুসরণ করি, তাহলে এইভাবে আশ্বস্ত হতে পারি আমরা যে হিলারি ক্লিন্টন আশ্বস্ত হতে পারেন, হতে পারি যে হিলারি ক্লিন্টনই প্রেসিডেন্ট নির্বাচন হবেন। তবে তার কোনো 100% নিশ্চয়তা নেই। পরিবর্তন যদি চান, আপনি যদি পরিবর্তন, নাটকীয় পরিবর্তন চাই, হবে না, কোনোভাবেই হবে না। ওই যে আপনি যেটা বলছেন বাস্তবমুখী হবে, প্র্যাগমেটিক একটা। কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরা যাক, একটা বড় আমি দেখতে পাচ্ছি, তা হচ্ছে যে অন ক্লাইমেট চেঞ্জ। ট্রাম্প বলেছে ক্লাইমেট চেঞ্জ মানুষের বানানো নয়, এটা চীনের ষড়যন্ত্র। হিলারি ক্লিন্টন বলছে না, ক্লাইমেট চেঞ্জে মানুষের ভূমিকা আছে, এবং যে চুক্তিটা হয়েছে সেই চুক্তি আমরা সমর্থন করব। এটা একটা পরিবর্তন। 2 নম্বর, হিলারি ক্লিন্টন বলেছেন যে এখানে আমেরিকায় কলেজের টিউশন তিনি তুলে দেবেন, সরকারি পাবলিক কলেজগুলিতে, কমিউনিটি কলেজগুলিতে টিউশন ফ্রি, এবং যারা ঋণের চাপে আছেন তাদের ঋণ মুক্ত করার ব্যবস্থা নেবেন। এটা বিশাল একটা অর্জন হবে। আমাদের সব ছেলেমেয়েরা, অধিকাংশ ছেলেমেয়েরাই পরে ধার করা পয়সায় বা কমিউনিটি কলেজে, তাদের জন্য এটা বিশাল এটা অর্জন হবে। হিলারি ক্লিন্টন ট্যাক্স বাড়াবেন বলেছেন বড় লোকদের, টপ 1%-এর উপরে। মাঝখানে যারা আছেন মধ্যবিত্ত, তাদের ট্যাক্স তিনি কমাবেন বলেছেন, আর সবচেয়ে যে নিচে আছেন তাদের তিনি ট্যাক্স তুলে দেবেন বলেছেন। সেদিক থেকে কিন্তু আমরা লাভবান হব। অন্যদিকে ট্রাম্প সাহেব কি করবেন? নতুন ট্যাক্স বসাবেন, যে ট্যাক্সের ভার মূলত বহন করব মধ্যবিত্তরা,
আর সবচেয়ে উপরে যারা আছে 1%, তাহলে তিনি প্রায় 30% ট্যাক্স কমিয়ে দেবেন, তিনি কর্পোরেট ট্যাক্স অর্ধেক করে দেবেন। ফলে লাভ কার হবে? মানে আপনি কর্পোরেট সিইও চাচ্ছেন না, আপনি রাজনীতিবিদকে চাচ্ছেন। আমি একজন এমন লোককে চাই যে লোকটি আমেরিকার সাধারণ লোকের স্বার্থকে তুলে ধরবে। আমি মনে করি না ট্রাম্প সেই লোক, আমি হিলারিও সেই লোক বলে আমি মনে করি না, হিলারির সেই রেকর্ড নেই। তবে হিলারি অনেক বেশি প্র্যাগমেটিক পলিটিশিয়ান, তিনি জানেন যে আমেরিকান রাজনীতি অলরেডি বদলে গেছে, দুপক্ষে কিন্তু বদলে গেছে। দুপক্ষে বলতে বলতে কি বলছি আমি, কেন ট্রাম্প উঠে এলো? ট্রাম্প উঠে আসার মূল কারণই হচ্ছে যে এতদিন ওয়াশিংটনের পেশাদার রাজনীতিবিদরা অনেক কথা বলেছে কিন্তু ডেলিভারি করতে কাজ পারেনি। করতে পারেনি। এবং গত যে রিসেশন গেল, এখনো তার ধাক্কা আমরা কাটিয়ে উঠিনি। তাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? নিচুর তলার মানুষ। এই নিচুর তলার মানুষগুলি কিন্তু সাদারা, তারা ট্রাম্পের পাশে আছে। একইভাবে অন্যদিকেও কিন্তু নিচু তলার মানুষেরা, আফ্রিকান আমেরিকানরা, মেক্সিকানরা, ছাত্ররা, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা চায় একটা পরিবর্তন, তারা হিলারির সাথে। ফলে তারা হিলারির পক্ষে আসছে। এই পরিবর্তনের আওয়াজ তুলেই উভয় ক্যান্ডিডেট সামনে আসার চেষ্টা করছে, যদিও তারা কেউই কিন্তু পরিবর্তন আনতে পারবে আর না। এই কারণ তারা দুজনেই কিন্তু ইনস্টিটিউশন লোক, ভেতর থেকে এসছে। ট্রাম্প নিজেই একজন 1%-এর লোক। ট্রাম্প কি করে 1%-এর বিরুদ্ধে কাজ করবে? সে নিজেই তো 1%-এর লোক, সে নিজে কোনো ট্যাক্সই দেয় না। গত 18 বছর ট্রাম্প একটি পয়সাও ইনকাম ট্যাক্স দেয়নি। তাহলে আপাতত তো বলা যায় যে ফলাফল যাই হোক, ট্রাম্প আসুক, সেই হোয়াইট হাউসে ট্রাম্প যান আর হিলারি যান, পরিবর্তন আসছে না। ড্রামাটিক আসবে, ড্রামাটিক পরিবর্তন আসবে না। নাটকীয় পরিবর্তন হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, বুশ সাহেব যখন ক্ষমতা এলেন আমরা তো ভয়ে অস্থির, কি হবে, কিন্তু কি হয়েছে? ইরাক যুদ্ধ হয়েছে বটে, একটা বড় একটা ঘটনা ঘটেছে ইরাক যুদ্ধ একটা। এর বাইরে সাধারণ মানুষ এদেশের অথবা আমাদের দেশের এমন কি পরিবর্তনের সম্মুখীন হয়েছি আমরা যে আমরা ভাববো যে একটা সর্বনাশ হয়ে গেল? একই কথা আমি মনে করি যে ট্রাম্প যদি আসেন, আই ডোন্ট ওয়ান্ট হিম টু কাম, যদি আসেন তাহলে আমি মনে করি না যে আমাদের সন্ত্রস্ত হবার, উদ্বিগ্ন হওয়ার কারণ আছে, সন্ত্রস্ত হওয়ার মূল কারণ আছে বলে মনে করি না আমি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এই নিউ ইয়র্ক স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আমাদের সঙ্গে সময় সংলাপ এতক্ষণ এই আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।